আসসালামু আলাইকুম। কায়সার জব প্রিপারেশনে আপনাদের সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ কায়সার আবেদিন, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার বুয়েট। বর্তমানে আশুগঞ্জ পাওয়ার স্টেশনে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত আছি। আমি আজকে মূলত পিওসিএল এর কোশ্চেন সলিউশন নিয়ে কথা বলবো। আজকে এখানে একটা কোশ্চেন দেখতেছেন, এই কোশ্চেনটা নিয়ে একটু কথা বলবো এবং পুরো সলিউশনটা ইনশাআল্লাহ আরেকটা ভিডিওতে দিয়ে দিব। এই ভিডিওটাতে এই ম্যাথটা নিয়ে আমি একটু কথা বলবো। এই ম্যাথটা অনেকেরই প্রবলেম হচ্ছে। অন্যান্য ম্যাথগুলো এই পিওসিএল এর কোশ্চেন তুলনামূলক একটু কঠিন হয়েছে, কিন্তু অন্যান্য ম্যাথগুলো গতানুগতিক বিভিন্ন জায়গায় কোশ্চেন ব্যাংকের মধ্যে আছে। কিন্তু এই টাইপের ম্যাথগুলো অনেকেই কম করছেন এবং কিভাবে করবেন শর্টকাট ওয়েতে অনেকেই করে ফেলেন। কিন্তু এটা মূল একদম বেসিক সহকারে যদি একটা ম্যাথ ভালো করে বোঝেন, বাকি সবগুলো ম্যাথ পারবেন ইনশাআল্লাহ। ঠিক আছে। আর এটা খুবই ভালো লাগছে এই কারণেই আমার কাছে যে এই ম্যাথটা একটু কঠিন ছিল। তারপর আমার যারা বেসে অ্যাডভেঞ্চার বেস 3.0 ছিলেন সবাইকে ম্যাথটা করানো হয়েছে। ঠিক আছে। এটা অলরেডি এখানে দেখতে পারেন যে আমি থার্মোডাইনামিক্স হিট ট্রান্সফার এর উপর রিটেন এক্সাম নিছিলাম। অর্থাৎ আমার নর্মাল যে বেসটা আছে অ্যাডভেঞ্চার বেস 3.0, এখানে একদম প্রথম যে ম্যাথটা ছিল, ঠিক আছে, 1 নম্বর ম্যাথটাই এই যে একদম হুবহু সেম ম্যাথ এটাই। ঠিক আছে। এবং এটা শুধু আমার এখানে না, আমি এই ম্যাথটা দিচ্ছি এই থার্মোডাইনামিক্স এর যে বইটা আছে এই বই থেকে। ঠিক আছে। বই থেকে দিয়ে একটু চেঞ্জ করে দিছিলাম। ঠিক আছে। এখানে মূলত থার্মোডাইনামিক্স হ্যান্ডেল এবং বোলসের ম্যাথ থেকে দেওয়া হয়েছে। আমি ক্লাসেও মানে করানো হয়েছিল এবং বলে দিয়েছিলাম যে 5, 5, 5, 6, 7 এই 3টা ম্যাথ মোটামুটি একই বেসিকের। ঠিক আছে। যে কোনো একটা ম্যাথ যদি ভালো করে বুঝে ফেলেন বা জাস্ট এই ম্যাথটা আমি করিয়ে দিব, তাহলে এখানে যদি একটা সিস্টেম পুরার একটা ইকুয়েশন, এই একটা ইকুয়েশন যারা বুঝবেন একদম যে কোনো টাইপের এই টাইপের ম্যাথ 1 মিনিটের মধ্যে সলভ করে ফেলতে পারবেন ইনশাআল্লাহ। ঠিক আছে। দ্যাট মিনস আপনার জিনিসটা বুঝতে হবে যে কোন জায়গা থেকে কি পড়তে হবে এবং কিভাবে পড়া উচিত। ঠিক আছে। আমি যে অলরেডি দেখেন থার্মোডাইনামিক্স এর যখন ক্লাসটা নিয়েছিলাম একটু আলোচনা করি। ঠিক আছে। এটা আমার অহংকার যে তা না, কিন্তু আমার কাছে ভালো লাগছে এই জন্য যে পরিশ্রম করছি। যখন পোলাবানদের পড়ায় অনেক বই ঘাটাঘাটি করে যে চিন্তা করি কোন ম্যাথগুলো এই জবের জন্য, ঠিক আছে, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের ক্ষেত্রে আসতে পারে। ঠিক আছে। এবং সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার কোর্সের কোশ্চেনগুলো করার সময় ওই সময় চিন্তা করি সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার কোর্সে আসতে পারে। এই টাইপের কোশ্চেনগুলো অনেক ঘাটাঘাটি করে যখন করি, করার পর যখন দেখি যে এই ম্যাথগুলো হুবহু চলে আসছে পরীক্ষাগুলোতে, ঠিক আছে, স্যাররা হয়তো আমার কোশ্চেন দেখে করে ফেলছে কিনা কে জানে। যাই হোক, তাহলে এই জিনিসটা ভালো লাগে, অহংকার না, নিজের একটা আত্মতৃপ্তি বলতে পারেন। এবং আমার যে পরিশ্রমের মাধ্যমে আমার যে স্টুডেন্টরা উপকৃত হচ্ছে, এই ম্যাথটা যারাই আমার এখানে ওই পরীক্ষা দিছিল ম্যাক্সিমামের ভুল হয়েছে। ঠিক আছে। এখানে যে ওই গুগল ক্লাসরুমে পরীক্ষা নিছিলাম, গুগল ক্লাসরুমের পরীক্ষাটা একটু দেখাই। আচ্ছা, ঠিক আছে। এই যে গুগল ক্লাসরুমের এই এক্সামটা ছিল। তার এই গুগল ক্লাসরুমে যারা এক্সাম দিছিলেন, ঠিক আছে, ওইখানে অনেকেই ভুল করছেন। অর্থাৎ ম্যাক্সিমামের মার্কস ওই অন এভারেজ 40 থেকে 50-র মধ্যে। তার এই ম্যাথটা সবারই ভুল হয়েছে। কয়েকজন আছে যারা ইকুয়েশনটা লিখতে পারছেন, 50%-এর মতো মার্কস পাইছেন। বাকি ম্যাক্সিমামই একজন বা দুইজন মনে হয় হয়েছিল। ঠিক আছে। আর ওর হওয়ার পিছনে কারণ আমি ক্লাসে ম্যাথটা করানো করিয়ে দিছিলাম। তারপরেও অনেকেই এই বই থেকে আসে না বা এরকম গুরুত্ব দেন নাই, অনেকেই পারে নাই। ঠিক আছে। তারপরে যখন এখানে পরীক্ষা নিচ্ছি, পরীক্ষার পরে সলিউশন দিচ্ছি এবং সলভ ক্লাস এটা বলে দিচ্ছি, এরপরে আশা করি যারা এটা ভালোভাবে প্রিপারেশন নিচ্ছেন তারা ইনশাল্লাহ পারছেন। ঠিক আছে। অতএব আমার এই জিনিসটা দেখে ভালো লাগলো যে একদম ফার্স্ট যে কোশ্চেনটা ছিল থার্মোডাইনামিক্স ট্রান্সফারের উপর, এর উপরই এখান থেকে কোশ্চেনটা হুবহু চলে আসছে। তার যারা এই পরীক্ষাগুলো নিয়মিত দিচ্ছেন, আমার কোর্সে ভর্তি হয়ে থাকলে লাভ নাই, কিন্তু ভর্তি হয়ে যদি নিয়মিত এক্সাম দেন এবং ক্লাসগুলো করেন, ঠিক আছে, অনেকেরই বিভিন্ন ব্যস্ততা থাকতে পারে বিভিন্ন ধরনের, অথবা আমার পূর্বের বেসে যদি থেকে থাকেন যে 1.0 বা 1.1, তাদের ক্ষেত্রে আমি বলবো যে এক্সামটা খুব ভালোভাবে নিয়মিত দিতে হবে। আর প্রিভিয়াস ক্লাসগুলো আপনি সময় করে করে ক্লাসগুলো দেখে ফেলবেন। কিন্তু এক্সামগুলো যখন টাইমলি এক্সামগুলো হবে, এক্সামগুলো ভালোভাবে দিতে হবে। ডিপার্টমেন্টাল এবং নন ডিপার্টমেন্টাল এক্সামগুলো যদি নিয়মিত দেন, আর আমার ক্লাসগুলো যে ক্লাসগুলো করিয়ে থাকি এইগুলো ক্লাসগুলো যথেষ্ট ইনফরমেটিভ, এবং এই যেমন লেকচারগুলো হয়তোবা দেখছেন, এর আগে অনেকবার দেখাইছি, এমন ভাবে গোছানো, আপনার অনেক বেশি আজাইরা তথ্য তা না, মূল জিনিসটাকে ফোকাস করে যেগুলো ইম্পর্টেন্ট এবং বারবার আসার মতো ওই জিনিসগুলো নিয়ে আলোচনা করি। এবং প্রত্যেকবারই প্যাটার্ন যেহেতু চেঞ্জ হচ্ছে, এই ম্যাথটা যেহেতু দিছে, তার ধরে রাখতে পারেন সামনের কয়েকটা এক সময় এক একজন ইনস্ট্রাক্টর থাকে, উনি এই জিনিসটাকে পছন্দ করেন, প্যাটার্নটা ওই রকম হয়ে যায়।
তাহলে এই টাইপের আরো এক দুইটা চেঞ্জ টেঞ্জ করে আর একটু এদিক সেদিক করে কিছু কোশ্চেন চলে আসতে পারে। তাহলে এই জন্য আমি সাজেস্ট করব, ঠিক আছে, ওই থার্মোডাইনামিক্স হিট ট্রান্সফারের, ঠিক আছে, সেঞ্জার এবং বইয়ের 7th এডিশনের 5 নাম্বার চ্যাপ্টার থেকে কিছু ম্যাথ প্র্যাকটিস করার। আমি লিখেও দিচ্ছি 5-এর 5, 5-এর 6 এবং 5-এর 7, এই 3টা ম্যাথ ভালোভাবে করবেন, ঠিক আছে। এবং এই 3টা ম্যাথে বেসিকে অনেক সমস্যা হতে পারে, আমি একটা ইকুয়েশন দেখাই দেবো, এই ইকুয়েশন দিয়ে সব ম্যাথ পারবেন ইনশাআল্লাহ। আর ক্লাসে আমি বারবার বলতাম যে অনেকেই বলতেছিল ভাই এই ম্যাথ গুলো তো মানে প্রচুর চার্ট দেয়া, চার্ট থেকে মান বের করা লাগে, পারবো না। আমি বারবার বলতাম যে এই ম্যাথ গুলোতে এখানে কোশ্চেনটাতে দেখবেন যে এখানে যেটা চলতেছে কিনা, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, তাহলে এই ম্যাথ গুলোতে আমি কিন্তু এই যে এখানে লিখে দিচ্ছি 280 কেলভিন এবং 280 কিলো জোল পার কেজি, ঠিক আছে। আর এখানে ম্যাথটার মান দিয়ে দিছিলাম, এটা হচ্ছে 400 কিলো জোল পার কেজি। আর এখানে এক্সট্রা ভাবে আমি একটু নতুন করে যুক্ত করে দিছিলাম, সেটা হচ্ছে ওই ভেলোসিটিটা, দুইটা ভেলোসিটি। তাহলে এইটা এই ম্যাথটাতে নাই, মানে বইটাতেও নাই, তাহলে ভেলোসিটিটা লাগবে না, ঠিক আছে। আর এনথালপির এই মানগুলো 280 আর 400 দিছিলাম, তাহলে এটা একটু একদম হুবহু বয়ে যাচ্ছিল, তাই আপনাদের ম্যাথে দিয়ে দিছে। তাহলে এই ম্যাথটা কিভাবে করবেন এই নিয়ে আমি হচ্ছে কথা বলবো। অতএব যারাই হচ্ছে আমার নিয়মিত ক্লাস এবং এক্সামগুলো দিতে যাচ্ছেন এবং ডিপার্টমেন্টাল নন ডিপার্টমেন্টাল, অনেকেই বলেন যে এত কম টাকায় মানে দুইটা পার্ট মানে কিভাবে। আলটিমেটলি আমার মূল টার্গেট হচ্ছে আপনারা যাতে উপকৃত হন, পাশাপাশি আমি নিজেও যে পরিশ্রমগুলো করতেছি সারাদিনে, যে জবের পাশাপাশি আমি হচ্ছে কোশ্চেন ঘাটাঘাটি করে এই কোশ্চেনগুলো করতেছি, আবার এটার সলভ দিতেছি, সলভ ক্লাস করাচ্ছি, মানে এই যে পরিশ্রমটা, এটাও যাতে আমার হচ্ছে বেনিফিটটা আসে। দ্যাট মিনস উইন উইন সিচুয়েশন, যে আপনারাও মানে এমন একটা অ্যামাউন্ট ধরলাম যে আপনারা ভর্তি হইতে পারলেন না, উপকৃত হইতে পারলেন না, তার থেকে যেহেতু বেকার অবস্থায় আছেন, অনেকের ফিনান্সিয়াল ক্রাইসিস আছে, অতএব আমি যে কেউ মানে যদি আমাকে নক দেয়, কাউকে আমি মানে ফেরত দেয় না, তবে চেষ্টা করবেন আপনারা যতটুকু সামর্থ্য আছে। আমার কোর্স ফি খুব বেশি না, ওই অ্যাডভেঞ্চার বেস ওই অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের জন্য এখন ডিসকাউন্ট অফারে ওই 2999 টাকা, আর সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারদের জন্য ওই ডিসকাউন্ট অফারে ওই 1599 টাকা, ঠিক আছে। আর মাঝে মধ্যে স্পেশাল ডিসকাউন্ট দেওয়া হয়, ওই স্পেশাল ডিসকাউন্টের সময় আর একটু কম থাকে, ঠিক আছে। অতএব যারাই আপনারা ভর্তি হইতে চান অবশ্যই আমার পেজে নক দিবেন। আমার পেজের নাম হচ্ছে কাইসার জব প্রিপারেশন গুয়েটিয়ান, এখানে গিয়ে মেসেজ দিলে হবে, অথবা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, ইউটিউব এই চ্যানেলটা আছে, ঠিক আছে। আশা করি জিনিসটা বুঝতে পারছেন। আর একটা জিনিস মনে রাখবেন যে এই কোর্সটা দরকার কিনা, মানে এটা আপনি নিজে চিন্তা করবেন। আপনি যদি মনে করেন বড় ভাইদের কাছ থেকে জানলেন, কিন্তু আপনি নিজে ফিল করবেন যে অন্যরা জিজ্ঞেস করলেন যে কোর্সের মধ্যে জানছেন, তারপরে আপনি জিজ্ঞেস করলেন এই কোর্সটা আসলে আমার উপকার হবে কিনা, আরেকজনের জিজ্ঞেস করে লাভ নাই। আপনার নিজে আপনি চিন্তা করেন যে আপনার যে সময়টা আছে ওই এই সময়টার মধ্যে আপনি নিজে প্রিপারেশন নিজে নিজে নিতে পারতেছেন কিনা। যদি নিজে পড়া না হয় বা গুছাইতে না পারেন, তাহলে অবশ্যই আপনি নিজে চিন্তা করবেন যে হ্যাঁ আমার দরকার কিনা। যদি মনে করেন যে হ্যাঁ আমি গুছানো একটা প্রিপারেশন নিতে যাচ্ছি, ওই অল সাইকেল ডায়াগ্রাম গুলো একসাথে করে, থিওরি গুলো একসাথে করে এবং চ্যাপ্টার ওয়াইজ সুন্দরভাবে একবার সিলেবাসটা শেষ করতে যাচ্ছি, তাহলে এটার জন্য আপনি যদি মনে করেন যে হ্যাঁ নিজে নিজে পারবেন না, তাহলে এই কোর্সটাতে যুক্ত হয়ে গেলে রেগুলার বেসিসে এক্সাম এবং ক্লাস হবে, বিভিন্ন ব্যস্ততা থাকে, তারপরেও যারা রেগুলার এক্সাম এবং ক্লাসগুলো দেবেন তাদের পড়াটা গোছানো হয়ে যাবে। আমার টার্গেট হচ্ছে 4 মাস থেকে 5 মাসের মধ্যে সুন্দরভাবে একবার শেষ করে তারপরে আরো 4 মাসের মতো সময় নিয়ে রিভিশন দিয়ে সুন্দরভাবে শেষ করা, অর্থাৎ 2025 সাল পুরাটাই টার্গেট আছে এই কোর্সটা রান করাবো ইনশাল্লাহ। তারপরে 2025-এর ডিসেম্বরে নতুন বেচ রান করবো, ওইটা অনেক পরে, অর্থাৎ 1 বছর পরে, ঠিক আছে। অতএব 1 বছরের মধ্যে 5 মাস বা 4 মাসের মধ্যে কোর্সটা সুন্দরভাবে শেষ করব, তারপর টার্গেট হচ্ছে রিভিশনটা দেওয়া, ঠিক আছে। আর অ্যাক্সেসটা মানে এখানে যত ক্লাস এক্সাম যেগুলো থাকবে, কোশ্চেন গুলো থাকবে, সলিউশন গুলো থাকবে, এটার অ্যাক্সেস লাইফ টাইম থাকবে, অর্থাৎ আপনি যে কোনো সময় এই কোশ্চেনের সলিউশন, এক্সাম বা এই যে কোশ্চেন গুলো দেখতে পারবেন, ঠিক আছে। তবে লাইভ ক্লাস এবং লাইভ এক্সাম গুলো দিতে পারলে সুবিধা হচ্ছে সাথে সাথে আপনার রেজাল্ট সেটটা পাবেন, কি ভুল করতেছেন, এবং ওইগুলো আমি হচ্ছে খাতাতে দেখে কোন কোন জায়গায় ভুল হয়েছে এটা চিহ্নিত করে তারপরে ব্যাক দিই, ঠিক আছে। ওকে, তাহলে অনেক কথা বলে ফেললাম, অনেকের সময় নষ্ট করছি। যাই হোক, শুরু করে দিই তাহলে আমি এই ম্যাথটা করানোর ক্ষেত্রে। অতএব আমার কথা থাকবে যে আপনি চিন্তা করেন যে আমি নিজেও শিফটিং ডিউটি করি, ঠিক আছে। অতএব শিফটিং ডিউটি এটা ম্যাটার করে না, কারণ পরীক্ষার টাইমটা আগে দিতাম হচ্ছে 3 ঘন্টা, এখন দিই রাত 9টা থেকে পরের দিন রাত 9টা পর্যন্ত, এর মধ্যে আপনি পরীক্ষাটা দিতে পারবেন। এতে সুবিধাটা হচ্ছে যারা ওই দিন শিফটিং এ আছেন পরীক্ষা দিতে পারেন না, পরের দিন একটু ঘুমটুম দিয়ে আবার পরীক্ষাটা দিয়ে দিলেন। অর্থাৎ সবার কথা চিন্তা করে, যেহেতু অনেকেই জব করেন, তাহলে এই কোর্সটা সুন্দরভাবে রান করতে পারবেন, কোনো সমস্যা হবে না। আর লাইভ ক্লাস যেগুলো নিব, এই লাইভ ক্লাসগুলো আমি রেকর্ড করে রাখি, যাতে ওই ইনস্ট্যান্ট ওই সময় যদি দেখতে না পারেন পরে যাতে দেখে নিতে পারেন, ঠিক আছে। এই জিনিসটা খেয়াল রাখবেন। ওকে, তাহলে আমরা দেখি যে টোটাল এই পার্টটুকুতে,
ঠিক আছে, এনার্জি ব্যালেন্স ইকুয়েশনের মধ্যে আমরা এই টোটাল যে ম্যাথটা দিয়ে আছে আমি অল্প সংক্ষিপ্তভাবে একটু বলতেছি, তারপরে টোটাল সব ম্যাথের জন্য যেভাবে করতে হবে এটা বলে দিব ইনশাআল্লাহ। আচ্ছা দেখি, এই ম্যাথটাতে বলতেছে যে একটা কম্প্রেসর আছে, কি আছে, একটা কম্প্রেসর আছে। কম্প্রেসরের কাজ কি? কম্প্রেসড করা, ভিতরে যদি কোনো একটা জিনিস ঢুকবে কম্প্রেসড হয়ে বের হবে, ঠিক আছে। তার মানে এখানে যদি এরকম কোনো একটা কম্প্রেসর থাকে, মনে করেন এরকম কম্প্রেসর আছে, তাহলে এই কম্প্রেসরের ভিতর দিয়ে মানে কম্প্রেস করে তারপরে যাবে, তাহলে এরকম ব্লেড গুলো থাকবে, এদিক থেকে প্রবেশ করে কম্প্রেসড হয়ে হয়ে এদিক থেকে আউটপুট হবে। আবার অনেক জায়গায় এই দিক থেকে আইজিবি আছে, এই দিক থেকে বের হয়, বিভিন্ন ডিজাইনের থাকতে পারে। তাহলে কম্প্রেসরের মূল কাজটা কি ভালো করে বোঝেন। তাহলে এখানে একটা নির্দিষ্ট প্রেসার এবং টেম্পারেচারের এয়ার ভিতরে ঢুকলো, এটা কম্প্রেসড হয়ে মানে এয়ারের যে মাস ফ্লো রেট আছে এটা এখানে দেওয়া থাকে নর্মালি, মাস ফ্লো রেটটা এদিক থেকে কম্প্রেসড হয়ে বের হয়ে যাবে। তাহলে এইটা একটা ক্লোজড সিস্টেম চিন্তা করেন, একদম স্টেডি সিস্টেম। তাহলে এই স্টেডি সিস্টেমের মধ্যে কি কি পরিমাণ ঢুকতেছে আর কি কি পরিমাণ বের হচ্ছে, এটাই মূলত এনার্জি ব্যালেন্স সিস্টেম। তার মানে দেখেন, এনার্জি ব্যালেন্স ইকুয়েশন ফর স্টেডি ফ্লো সিস্টেম। পরীক্ষার হলে যদি এত কিছু মাথায় মনে না থাকে, স্টেডি ফ্লো সিস্টেম এগুলো না লিখলে হবে, সরাসরি সংক্ষিপ্তভাবে লিখে দিবেন এনার্জি ব্যালেন্স ইকুয়েশন। এনার্জি কেন? এই ম্যাথটা দেখলেই বোঝা যাবে যে এখানে আলটিমেটলি দেয়া আছে বিভিন্ন টেম্পারেচার, ওই প্রেশার, অন্যান্য মানগুলো, এগুলো আলটিমেটলি কোনো কাজে লাগতেছে না, এদের এনথালপি গুলো সরাসরি দেয়া আছে। কিন্তু মূল ম্যাথটাতে খেয়াল করে দেখেন, মূল ম্যাথটাতে আপনার এই যে এই এনথালপি গুলো, এটা হচ্ছে এই প্রেসার এবং টেম্পারেচার থেকে বের মানে চার থেকে বের করে নিতে হয়। তো এখানে সরাসরি যেহেতু দেয়া আছে, তার মানে এই কাজগুলো আলটিমেটলি জাস্ট এমনিতেই নর্মালি হচ্ছে দেয়া আছে, এটার মানে কার্যকারিতা নাই। তার মানে এখানে আলটিমেটলি দেয়া আছে এত কিলো জোল পার কেজি, অর্থাৎ পার কেজিতে এত জোল বা কিলো জোল, তার মানে পার কেজিতে এত এনার্জির প্রয়োজন। তার মানে এখানে কি কি পরিমাণ এনার্জি প্রবেশ করলো আর কি কি পরিমাণ এনার্জি বের হইলো, এটাই হচ্ছে এনার্জি ব্যালেন্স সিস্টেম। তার মানে এখানে দেখি এনার্জি ব্যালেন্স ইকুয়েশন ফর স্টেডি ফ্লো সিস্টেম। তাহলে ই ইন মানে এনার্জি যতটুকু ইন করবে আর এনার্জি ততটুকু পরিমাণ কি আউট হবে, এটা হচ্ছে একদম আইডিয়াল কেস। কারণ কি, এখানে দেখেন খুব সুন্দরভাবে একটা কথা লেখা আছে, assuming the changes in kinetic and potential energies are negligible। মানে এখানে অন্যান্য যে এনার্জি গুলো আছে বা কোনো যদি লস হয়, ওইগুলো হচ্ছে কি নেগলিজিবল। তার মানে যতটুকু ইন হবে ততটুকু আউট হবে। এটা হচ্ছে এনার্জি ব্যালেন্স সিস্টেম স্টেডি ফ্লো সিস্টেমের ক্ষেত্রে। আশা করি এটুকু বুঝতে পারছেন। তার মানে কোনো একটা কম্প্রেসরের মধ্যে যতগুলো ইন হবে আর যতগুলো বের হবে, এটা হচ্ছে মেইন ইকুয়েশনটা, এটা ধরেই ম্যাথটা করবেন। ওকে, তাহলে আমরা যদি দেখে এই পর্যন্ত আশা করি সবাই বুঝতে পারছেন। তাহলে এনার্জি ব্যালেন্স ইকুয়েশনটা কি হবে, এটা আমি যে সলভটা দিয়ে দিয়েছিলাম, এখানে মূলত সলভটা দেওয়া আছে, যতটুকু আমি পুরাটা লিখে দিচ্ছি। অর্থাৎ মনে করেন কম্প্রেসরের ক্ষেত্রে কম্প্রেসরের মধ্যে ইন হয়, তার মানে কম্প্রেসর বা শুধু ইন লিখলে হবে। তাহলে কম্প্রেসরের ওয়ার্ক ডান ইন, তাহলে আমার মূল ইকুয়েশনটা কি ছিল, ই ইন ইকুয়াল ই আউট। ইকুয়েশনটা লেখার পর এটা মুছে ফেলবো। তাহলে ই কম্প্রেসরের ক্ষেত্রে ইন হইলো, প্লাস আর কি হইতে পারে, এই যে এখানে যে এত কেলভিন এবং এত কিলো প্যাসকেলে ঢুকতেছে, তার মানে এই প্রেসার এবং টেম্পারেচারের রেসপেক্টে তার একটা কি এনথালপি থাকবে, ঠিক আছে। তাহলে এই এত কিলো জুল পার কেজি 280 কেলভিন তাপমাত্রায় এখানে যে এয়ারটা ঢুকতেছে তার এনথালপি এই এত কিলো জুল পার কেজিতে হচ্ছে এত এনার্জি। তার মানে এখানে আরেকটা কি আসবে, এই এনথালপি। আর এটা যেহেতু পার কেজিতে, দ্যাট মিনস এটা আমরা সবাই সূত্রটা জানি যে এনথালপির সূত্র, এনার্জির যে সূত্রটা এম ডট এইচ, ঠিক আছে। তার মানে এখানে আলটিমেটলি যে কম্প্রেসর ইন আর এম ডট এই মানটা চলে আসবে, ঠিক আছে। আর এখানে কেজি পার সেকেন্ড, দ্যাট মিনস এটা পুরাটা এনার্জিতে হয় অথবা পাওয়ারে হয় সবসময়, তাহলে এম ডট এইচ। আর অনেক জায়গাতে আছে যদি এনথালপি পরিবর্তন হিসাব করেন এম ডট এই এইচ টু মাইনাস এইচ ওয়ান, বা অনেক জায়গায় এরকম লিখতে পারেন এম ডট ডেল এইচ, এনথালপির পরিবর্তন। আমি আলাদা আলাদা হিসাব করতেছি না, আমি শুধু হচ্ছে এনার্জি ইনের হিসাব করতেছি। তাহলে এনার্জি ইন হচ্ছে কত, এইচ ওয়ান এর জন্য, তার মানে এখানে এইচ ওয়ান। তার মানে আমরা লিখবো এম ডট এইচ ওয়ান, এটুকু এনার্জি। এনথালপি এটা দেখেন, এটা ইন হচ্ছে আর বের হচ্ছে কি 600 কিলো প্যাসকেল এবং 400 কেলভিন টেম্পারেচারের রেসপেক্টে এনথালপিটা ওটা পরে লিখতেছি। তাহলে এম ডট এইচ ওয়ান। পাশাপাশি এখানে দেখেন এই কাইনেটিক এনার্জি, পটেনশিয়াল এনার্জি নেগলিজিবল বলছে, কিন্তু যদি থাকতো মানে পটেনশিয়াল এনার্জি থাকতেও পারতো, তাহলে সেই ক্ষেত্রে যখন ম্যাথটা করবেন আপনার ওই মানটা সহ লিখবেন। তার মানে হাফ এম ডট ভি ওয়ান স্কোয়ার প্লাস, পুরাটা লিখে দিতেছি, এইচ ওয়ান। যেহেতু এনথালপি এইচ ওয়ান আছে এই জন্য এইচ ওয়ান লিখলাম, এটা পটেনশিয়াল এনার্জি হিসাবে আসতে পারে। তার মানে এই হচ্ছে মূল ইকুয়েশন। দেখেন
কম্প্রেসরের ইন, ওয়ার্ক ডান, তারপরে হচ্ছে এম ডট এইচ ওয়ান এনথালপি, তারপরে এটা হচ্ছে পটেনশিয়াল এনার্জি, কাইনেটিক এনার্জি, এটা হচ্ছে পটেনশিয়াল এনার্জি। এছাড়াও আরো একটা এনার্জি থাকতে পারে যে কিছু পরিমাণ হিট ইন করতেছে, মানে বাহির থেকে আপনি মানে এই জিনিসটাতে কার্যকারিতা বাড়ানোর জন্য পুরো এরিয়াটাকে গরম করে ফেললেন, ঠিক আছে, এই ব্লোয়ার দিয়ে বা কোনো সিস্টেমে এটাকে গরম করে রাখলেন বা হিট পাম্প দিয়ে গরম করে রাখলেন। তার মানে কিছু পরিমাণ এনার্জি কি হইতে পারে, কিউ ইন হইতে পারে, ঠিক আছে, মানে এই এনার্জিটা কিউ ইন হইতে পারে, তাহলে কিউ ইন, ঠিক আছে। এই কিউ ইন গুলো অনেক সময় দেখেন কিউ আউট, কিউ ইন কিলো জুল পার কেজিতে থাকে। তার মানে এই জিনিসগুলো যদি সরাসরি লেখেন মূল ইকুয়েশনটাতে কিউ ইন এম ডট কিউ ইন, তার মানে আমরা যদি লিখি মূল ইকুয়েশনটা আগে লিখে নিই, কিউ ইন, এটা হচ্ছে মোট এনার্জি। এই হচ্ছে ইকুয়েশনটা। তাহলে ইকুয়াল দিয়ে কি লিখবেন, এই পুরো সিস্টেমটা হচ্ছে এনার্জি ইন, একটা ইকুয়েশনের মধ্যে বোঝাচ্ছে। তার মানে যতগুলো প্রবেশ করবে, কোনো ম্যাথে এতগুলো থাকবে না, কিন্তু বোঝানোর জন্য। তার মানে যতগুলো ইন করবে ঠিক ওই পরিমাণ কি বের হবে, তার মানে ইকুয়াল দিয়ে লেখেন। আর বের হয় কি টারবাইনের ক্ষেত্রে, তাহলে আউট, তারপরে হচ্ছে এটা বের হচ্ছে তাহলে এইচ টু এম ডট এইচ টু প্লাস হচ্ছে হাফ এম ডট ভি টু স্কোয়ার প্লাস এম ডট জি এইচ টু, মানে যদি একটা নির্দিষ্ট হাইট বা প্রেশার হেড ক্রিয়েট করে ওই প্লাস ইউ আউট। আশা করি বুঝতে পারছেন। তাহলে এই ইকুয়েশনটা ভালো করে খাতার মধ্যে বা সূত্রের খাতার মধ্যে লিখে রাখবেন, ঠিক আছে। তাহলে এত এই বরাবর আসতেছে। তাহলে কিউ ইন বলতে কি বোঝাচ্ছে, এনার্জি। এখানে যেহেতু কিলো জুল পার কেজিতে যদি থাকে তাহলে এটার মূল ইকুয়েশনটা হবে এরকম, এটা ভুল করা যাবে না, কিউ ইন। আর যদি আউট হয় তাহলে এখানে হবে এম ডট কিউ আউট। এম ডট কেন হয়েছে আশা করি এই জিনিসটা বুঝতে পারছেন। আচ্ছা, এম ডট কিউ আউট এই যে কিলো জুল পার কেজিতে আছে, তার মানে কিউ ডট হচ্ছে কি কিলো জুল পার কেজি এনথালপির মতো, ডটটা এম ডটটা, তাহলে এম দ্বারা গুণ করলে টোটাল কিউটা পেয়েছে। আশা করি এই জিনিসটা ক্লিয়ার। কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন, এই কমেন্টে জানাবেন, ঠিক আছে। লাইভ ক্লাসের মতো হয়ে গেল। আচ্ছা, এখানে যদি 100 কিলো প্যাসকেল 280 কেলভিন ইজ কমপ্রেসড টু স্টেডি, তাহলে এই ম্যাথটাতে এখন আমি চলে আসি, ম্যাথটা শেষ করে দিব। তাহলে এরপরে পিওসিএল এর টোটাল কোশ্চেন সলিউশন, অর্থাৎ 5টা যে কোশ্চেন আছে, 5টা আমার আবার ডিউটি আছে, তো বাকি কোশ্চেন গুলো একসাথে করে রাতে ইনশাল্লাহ হচ্ছে ভিডিওটা আপলোড দিব। অনেক সময় ভিডিও রাতে আপলোড দিই, রাতে আপলোড হয় না, মানে টাইম লাগে অনেক বেশি, সকালে আপলোড হয়ে যায়, ঠিক আছে, এরকম হতে পারে। তবে আমি চেষ্টা করবো আজকে রাতের মধ্যেই ভিডিওটা দিয়ে দিতে। এর মধ্যে যদি ওই সময় আপলোড হয়ে যায় তাহলে দেখতে পারবেন, তাহলে পরের দিন ইনশাল্লাহ দেখতে পারবেন। তাহলে এই ম্যাথটা আমি ডিটেলসে করাই দিতেছি। এয়ারের 100 কিলো প্যাসকেল 280 কেলভিন ইজ কম্প্রেসড স্টেডিলি টু 600 কিলো প্যাসকেল 400 কেলভিন, তার মানে এখানে এটা যাচ্ছে কম্প্রেসড হয়ে এটাতে আসছে। দ্য মাস ফ্লো রেট অফ দ্য এয়ার ইজ 0.02 কেজি পার সেকেন্ড। এখানে যে মাস ফ্লো রেটটা আছে, মানে কি পরিমাণ এয়ারটা হচ্ছে ওই পার সেকেন্ডে যাচ্ছে, তার মানে এত কিলোজুল পার সেকেন্ড। অ্যান্ড হিট লস অফ 16 কিলোজুল পার কেজি। দেখেন হিট লস হইতেছে, মানে কি কিউ আউট হয়ে যাইতেছে। আর যদি বলতো যে হিট গেইন, তার মানে কিউ ইন হইতো। আর কিলোজুল পার কেজিতে আছে, যদি সরাসরি কিলোজুলে থাকতো তাহলে আর এম ডটটা লেখার দরকার ছিল না। আচ্ছা, অকার্স ডিউরিং দ্য প্রসেস, এই প্রসেসটাতে অ্যাজিউমিং দ্য চেঞ্জেস ইন কাইনেটিক এবং পটেনশিয়াল এনার্জি নেগলিজিবল, তার মানে এই এনার্জিটা, এই যে এনার্জিটা জিরো, এই এনার্জিটা কি জিরো, ঠিক আছে। আর দেখেন এই ডিটারমাইন দ্য নেসেসারি পাওয়ার ইনপুট টু দ্য কম্প্রেসর, তাহলে এই কম্প্রেসরের পাওয়ার ইনপুটটা বের করতে বলতেছে, তার মানে যে কম্প্রেসরের পাওয়ার ইনপুটটা বের করতে বলতেছে। আর অন্যান্য কিন্তু কোনো কিছু নাই, এখানে কি টারবাইন আছে, টারবাইন নেই, তার মানে এর মান দরকার নেই। তারপর হচ্ছে এটা লাগবে এনথালপি, এটা এনথালপি, আর ভেলোসিটি এই পাশেও ভেলোসিটি, এটা বাদ। আর এখানে এম ডট কিউ গেইন, কিন্তু মানে এম ডট কিউ আউট আছে কিন্তু কিউ গেইন হচ্ছে না, তার মানে এটা তো দরকার নেই। তাহলে এই দেখেন মূল ইকুয়েশনটা যদি একবার পড়ে ফেলেন, এটা আমি ক্লাসে করাইছিলাম, এটা যারা বুঝতে পারছে তারা এই ম্যাথটা ইজিলি পারবেন। তার মানে আপনার কি কি আসবে, এই ইকুয়েশনটা এই ম্যাথটা দেখলেই বুঝে যাবেন। তার মানে এখানে আপনি দেখবেন যে এখানে ইন হচ্ছে এনথালপি দেওয়া আছে, এনথালপি বের হচ্ছে এনথালপি, তাহলে দুইটা জিনিস, কম্প্রেসরের এই ওয়ার্ক ডান ইন, আর কি আছে কি আউট, এছাড়া আর কিছু নাই। তাহলে আমি এটা একটু মুছে ফেলতেছি। তাহলে পরীক্ষার হলে এই ম্যাথটা যখনই আসবে খুব দ্রুততার সাথে, টাইম ম্যানেজমেন্ট সবসময় আমি বলি যে ওই পরীক্ষার হলে কিভাবে করবেন। পরীক্ষার হলে সরাসরি খালি এমনি মানগুলো সব লিখতে হবে এরকম না, সাইডে লিখে দিতে পারেন, না লিখলে হবে। এনার্জি ব্যালেন্স, আচ্ছা ইকুয়েশন আমি একটু বলি। এখানে যে পি ওয়ান, এই এইচ ওয়ান, এগুলোর মান যে লেখা বাধ্যতামূলক না, ম্যাথগুলো যখন সলভ দিই এগুলো লিখে দিই আপনাদের বোঝার জন্য, ঠিক আছে, যাতে ম্যাথটা সহজে বোঝেন। কিন্তু এগুলো লিখতেই হবে, অর্থাৎ সাইড নোটের মধ্যে এনথালপির মান লিখলে যেগুলো বুঝতে সুবিধা লিখে দিবেন। আর যদি সময় মনে করেন ওয়াস্ট হচ্ছে বা সময় যাতে নষ্ট না হয়, এক্ষেত্রে সব মান লেখার দরকার নেই, যেটুকু লাগবে শুধু এটুকু লিখবেন।
এনার্জি ব্যালেন্স ইকুয়েশন ফর স্টেডি ফ্লো এটা না লিখলে হবে, তাহলে ই ইন ইকুয়াল ই আউট এটা লিখবেন। লিখার পরে কি লিখবেন, এই যে কম্প্রেসরের ওয়ার্ক ডান, তার মানে হচ্ছে কম্প্রেসর ইন প্লাস এম ডট এইচ ওয়ান, ঠিক আছে, আর এইগুলো সব নেগলিজিবল, তাহলে প্লাস ইকুয়াল ই আউট। ই আউট কি কি আছে এখানে দেখেন, এম ডট এইচ টু এটা হচ্ছে বের হচ্ছে, আর কি কিউ আউট, তাহলে এম ডট কিউ আউট, এই হচ্ছে ইকুয়েশন। তাহলে অন্য আর কোনো কিছু লাগবে না, এই সিম্পলিফাইড ইকুয়েশনটাই পরীক্ষার হলে এই ম্যাথটা করার জন্য শুধু এটুকু লিখলেই হবে। তাহলে এখন কম্প্রেসর ইন প্লাস এম ডট 0.02 ইন্টু এইচ ওয়ান কত দেওয়া ছিল 280.13, 280 সরি হ্যাঁ 280.13 ইকুয়াল 0.02 ইন্টু 400.98 প্লাস 0.02 ইন্টু 16 কিলোজুল পার কেজি। দেখেন এগুলো কিন্তু কিলোজুল পার কেজি, কিলোজুল, তার মানে সব আনসারটা সরাসরি ওইটা দিয়ে আসবে, ডাব্লিউ ইকুয়াল। যাই হোক, ক্যালকুলেটারে দুইভাবে করতে পারেন, একটা হচ্ছে যে এই মানগুলো ওই পাশে নিয়ে যোগ বিয়োগ করে ফেলতে পারেন, এটা একটা ইকুয়েশন। আরেকটা করতে পারেন, সেটা হচ্ছে এখানে সরাসরি যে ইকুয়েশন সলভের মতো, ফার্স্টে লিখবেন এক্স, এই যে আলফা দিয়ে এক্স প্লাস এই যে এই মানটা লিখবেন 0.02 ইন্টু 280.13, একটা ম্যাথ করাচ্ছে দেখে ডিটেলসে লিখতেছি, ইন্টু 400.98 প্লাস 0.02 ইন্টু 16, তাহলে এই যে এটা আসছে। ইকুয়াল দিয়ে যখন আসবে মনে করবেন এটা এটা একটা মান, এটা একটা মান, তার মানে এখানে মনে করেন কোন একটা মান দেয়া আছে, ধরলাম E1 ইকুয়াল E2, তার মানে এই যে এটা একটা ইকুয়েশন, ইকুয়েশনের সময় কি হবে, সলভ হবে, তারপরে সলভ করে যে মানটা পাবেন, তার মানে এই যে এই শিফটে এই দেখেন ক্যালকের উপরে লেখা সলভ, এবং এটা কি কালারে, হলুদ কালারে, তার মানে শিফটে চাপ দিলে হলুদটা পাবেন, তাহলে শিফটে এখানে, তাহলে সলভ দিলে ইকুয়ালে চাপ দিবেন, চলে আসলো 2.737, 2.737। তাহলে পরীক্ষার হলে এটা এই পাশে নেওয়ার বা কোনটা কি করবেন বিয়োগ করার কোনো ঝামেলা নেই, সরাসরি খালি ইকুয়েশন লিখবেন, এই শিফটে সলভে চাপ দিবেন, আনসার চলে আসবে, ব্যাস। এই যে দেখছেন কিনা 2.737, তার মানে এইভাবে করলে, এটা তো ছোট ম্যাথ, এটা চাইলে এই পাশে বিয়োগ করতে পারেন, অনেকগুলো ম্যাথ আছে, এটা ওই পাশে নিবেন, বিয়োগ করবেন, যোগ করবেন, সময় নষ্ট। ইকুয়েশনটা লিখবেন, মানটা লিখবেন, ক্যালকুলেটরে ক্লিক করবেন, আনসার যা আসবে এত, মানে আনসারটা কি হবে এটা আপনারা দেখি বলতে পারেন কিনা। খেয়াল করে দেখেন এখানে এককটা ইউনিটটা কি, কিলো জুল পার কেজি ইন্টু এম ডট, এম ডট মানে কি কেজি পার সেকেন্ড, তার মানে কি কেজি কেজি কাটা, কিলো জুল পার সেকেন্ড, তার মানে কি পার সেকেন্ড বলতে কি কিলোওয়াট, তাহলে আনসারটা হবে এত কিলোওয়াট, এই হচ্ছে আনসার। তাহলে জিনিসটা বুঝতে পারছে, কেউ যদি মনে করেন আমি এইভাবে লিখবো না, কিলো জুল পার সেকেন্ড তাইলে হবে, সমস্যা নেই। এই হচ্ছে এই ম্যাথটা ছিল, এটা মানে এখানের বইটাতে 5 নাম্বার ম্যাথ ছিল, 5-এর 6, ঠিক আছে, পরীক্ষাতে হয়তো বা 4 নাম্বারে আসছিল, তাহলে এইভাবে করে ম্যাথটা করে ফেলেন। আশা করি জিনিসটা বুঝতে পারছেন, ভিডিওটা একটু বেশি বড় হয়ে যাচ্ছে, তাহলে এইভাবে আপনারা যে কোনো পিওসিএল এর কোশ্চেন, মানে একটা ইকুয়েশন দিয়ে ম্যাথগুলো কিভাবে করবেন বই থেকে 5 নাম্বার চ্যাপ্টারটা প্র্যাকটিস করতে পারেন, এই 3টা ম্যাথ বাকিটা প্র্যাকটিস করে ফেলবেন, ঠিক আছে। আর এখানে চার্ট থেকে যে এনথালপির মানগুলো বের করবেন, এটা আলটিমেটলি প্রয়োজন নেই, মানে আপনি জাস্ট এইখান থেকে দেখে নেবেন, মানে চার্টের মানগুলো দিয়ে দিবে পরীক্ষার হলে, জব এক্সামে এই চার্ট খোঁজা লাগবে না অল্প সময়ের জন্য। ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আচ্ছা, অনেক সময় আরেকটা ম্যাথ আসে, সেটা হচ্ছে ব্রাইটন সাইকেলের ক্ষেত্রে, ঠিক আছে, আজকের ক্লাসে দেখাবো, এটা আরেকদিন দেখাই দিব না। ব্রাইটন সাইকেলের যে কম্প্রেসর দিয়ে, জাস্ট বলে দিই, কম্প্রেসর দিয়ে এখানে হচ্ছে কম্বাসশন চেম্বার, যদিও এইভাবে লিখি কিন্তু বাস্তবে হচ্ছে কম্বাসশন চেম্বার এখানেই থাকে, ঠিক আছে, এরকম হয়ে তারপরে টারবাইন সিস্টেম, এটা হচ্ছে একদম বেসিক, তারপরে এটা হচ্ছে শেফট থাকে, মানে নর্মাল ডিজাইনে এটা পাবেন, এটা হচ্ছে কম্প্রেসরের ওয়ার্ক ডান, আর এখানে হচ্ছে টারবাইনের আউটপুট। আচ্ছা, তাহলে এই টাইপেরই তো, মানে কম্প্রেসর টারবাইন এই টাইপের, তাহলে এখানে হচ্ছে কম্বাসশন চেম্বার, ঠিক আছে, এটা হচ্ছে বাস্তব। তাহলে এইভাবে যখন হয়, এখানে অনেক সময় আসে যে এই ব্রাইটন সাইকেলের টিএস ডায়াগ্রাম থেকে বিভিন্ন মানগুলো বের করতে পারে, জাস্ট একদম একটানে দেখাই দিতেছি, যে যখনই কোনো একটা মানে এই ইকুয়েশনগুলো সলভ করতে যাবেন বা ব্রাইটন সাইকেলের ম্যাথগুলো করতে যাবেন, তাহলে দেখবেন যে এই প্রসেসগুলো কিসে যাচ্ছে, এগুলো হচ্ছে কি আইসেন্ট্রপিক প্রসেস, ঠিক আছে। তাহলে টিএস ডায়াগ্রাম থেকে, তাহলে এটা হচ্ছে 1 থেকে 2,
এই যে এখানে ইন করতেছে 1, তারপরে কনভার্সন চেম্বার, মানে আমরা যখন আলাদা ডায়াগ্রাম অঙ্কন করি তাহলে কনভার্সন চেম্বার এটা 2, এটা 3, এখান থেকে বের হচ্ছে এটা হচ্ছে 4। তাহলে এরকম যাবে, কনস্ট্যান্ট প্রেসার, এখানে আউটপুট যদি চাইলে অ্যাড করে দিতে পারেন সাইকেল হিসাবে। তাহলে 1 2 3 4 এই ম্যাথগুলোতে যে ইকুয়েশনটা আসে যে বিভিন্ন ওয়ার্ক ডান বের করতে পারে কম্প্রেসরের, টারবাইনের, এরকম। তাহলে কিউ ইন কতটুকু হচ্ছে কম্বাসশন চেম্বারের মধ্যে, কম্বাসশন চেম্বার যে থাকে এটা হচ্ছে কিউ ইন, ঠিক আছে। আর বের হয়ে যাচ্ছে যে এক্সস্টটা, তার মানে এটা হচ্ছে কিউ ইন, আর এদিক থেকে এটা হচ্ছে টারবাইন আউটপুট, আর এটা হচ্ছে এই কম্প্রেসরে, আর এই দিক থেকে বের হচ্ছে এটা হচ্ছে এই কিউ আউট। এনে যে আমি জিনিসটা বুঝাইতে যাচ্ছি সেটা হচ্ছে অনেক জায়গায় এই ইকুয়েশন ব্রাইটন সাইকেলের বলা হয় যে ম্যাক্সিমাম টেম্পারেচার দেয়া আছে, ম্যাক্সিমাম টেম্পারেচার মনে রাখবেন T3, আর কম্প্রেসরের ইনপুট টেম্পারেচার এটা, আর কম্প্রেসরের আউটপুট টেম্পারেচার এটা, আর টারবাইনের ইনপুট যদি বলা থাকে এটাও সেম 3 হবে, তার মানে ম্যাক্সিমাম টেম্পারেচার আর টারবাইনের ইনপুট টেম্পারেচার সেম, আর আউটপুট টেম্পারেচার 4, এইভাবে, ঠিক আছে। তাহলে এটার মধ্যে আইসেন্ট্রপিক সূত্র বসবে, এটার মানে হচ্ছে T1 P1 1 মাইনাস কে বা গামা ইকুয়াল T2 P2 1 মাইনাস গামা বাই গামা, এই সূত্র বসবে। এটা কোন সময়? এটা শুধুমাত্র এই যে কম্প্রেসরের মধ্যে। আরেকটা কোন সময় বসবে? এই টারবাইনের মধ্যে, কারণ কি এগুলো আইসেন্ট্রপিক প্রসেস, আর কিউ ইন এগুলো নরমাল সূত্র থেকে বের করা যাবে। আচ্ছা, যাই হোক, এটা এরকম আসে। আর এখান থেকে এই ম্যাথগুলো আমি ক্লাসে করাইছি, তারপরে জাস্ট এখানে একটু বলে দিচ্ছি এই কারণেই যে এই টাইপের ম্যাথগুলো ইম্পর্টেন্ট, ঠিক আছে। যেহেতু কম্প্রেসরের ম্যাথ আসে এই টাইপের আসতে পারে। আরেকটা বের করতে বলে যে T3 এটা দেয়া আছে, তাহলে T2 P2 পেয়ে গেলেন, T4 পেয়ে গেলেন, এখানে ওয়ার্ক ডান গুলো বের করতে বলে। তাহলে আমি একটু বলে দিচ্ছি, কম্প্রেসরের ওয়ার্ক ডান যদি এনথালপি দেওয়া থাকে তাহলে হবে m ডট h2 মাইনাস h1, আর যদি এনথালপি না দিয়ে টেম্পারেচারের মাধ্যমে বের করে তাহলে m ডট cp T2 মাইনাস T1। আশা করি বুঝতে পারছেন। কম্প্রেসর টারবাইন আউটপুট, তাহলে m ডট এটা হবে h3 মাইনাস h4 এনথালপি দেওয়া থাকলে, আর m ডট cp বলতে পারেন cv দিলাম না কেন, এটা কনস্ট্যান্ট প্রেসারে কাজ, তার মানে কনস্ট্যান্ট প্রেসার, এই জন্য cp। আর যদি cv হবে কনস্ট্যান্ট ভলিউম যদি থাকে, এটা হবে হচ্ছে T3 মাইনাস T4। আর কিউ ইন অনেক সময় হিট অ্যাডেড বলে হচ্ছে, হিট অ্যাড কতটুকু, তাহলে হিট অ্যাডেড এটা হচ্ছে কিউ ইন। তাহলে এইটার সূত্র কি? এটাও সেম, এনথালপি দিয়ে হইলে m ডট h3 মাইনাস h2, আর টেম্পারেচার দিয়ে হলে m ডট cp T3 মাইনাস T2, আর কিউ আউট বা কিউ মানে হিট রিজেক্টেড m ডট h4 মাইনাস h1 m ডট cp T4 মাইনাস T1। আশা করি বুঝতে পারছেন। তাহলে আমি আমার কাছে মনে হয় এই ইকুয়েশনগুলো লিখে রাখবেন এক লাইন করে, এইভাবে করে করে লিখে রাখেন, তাহলে এই 4টা ওয়ার্ক ডান গুলো পেয়ে যাবেন। এটা কোনটা? এটা যদি ব্রাইটন সাইকেলের মধ্যে আসে। আর যদি শুধু এইটুকু দিয়ে দেয় কম্প্রেসরের, এখান থেকে মান আসলে নরমালি যে কম্প্রেসরটা বের করবেন। যাই হোক, আর এনার্জি ব্যালেন্স ইকুয়েশন থাকলে ওই যে কিউ আউট কিউ ইন মানে পুরো কম্প্রেসর ডিজাইন দেওয়া থাকতে পারে। আর এটা হচ্ছে একটা সাইকেলের ইকুয়েশন, সাইকেলের মধ্যে একটা ব্রাইটন সাইকেল এরকম দেওয়া থাকতে পারে। এটা আমি ডিটেলসে ম্যাথগুলো করাইছি, এটা অলরেডি এই ম্যাথগুলো মূলত এখানের ম্যাথগুলো, এটা আইসি ইঞ্জিন ক্লাসের মধ্যেও বা পাওয়ার প্ল্যান্টের ক্লাসের মধ্যে আমি মনে হয় করাইছিলাম, হ্যাঁ পাওয়ার প্ল্যান্টের ক্লাসে। তো এটা ঠিক আছে, তাহলে এটা আগের প্রিভিয়াস ক্লাসে আছে, নতুন যে বেসটা রান হচ্ছে এখানে আমি করাবো ইনশাল্লাহ, ঠিক আছে, অ্যাডভেঞ্চার 3.0-তে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর যারা ভর্তি হইতে যাচ্ছেন আমার অ্যাডভেঞ্চার বেস 3.0 এবং অ্যাডভেঞ্চার বেস 2.0 অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এবং সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার মেকানিক্যাল এবং পাওয়ারের জন্য, ঠিক আছে, এই সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারদের ক্ষেত্রে আপনারা ভর্তি হওয়ার জন্য আমার হচ্ছে এই পেজে অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিলে হবে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।